আজকের গল্প পাঠ ৬৯ আর ৬৩। রচনা সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠে সোমা সাহা এবং বিপ্লব গঙ্গোপাধ্যায়। নির্দেশনা সোমা সাহা। আবহ বিপ্লব গঙ্গোপাধ্যায়। পরিবেশনায় বাংলা অনলাইন। গল্প পাঠ ৬৯ আর ৬৩। May I have your attention, please? 2925 Paschim Express from Bandra Terminus via Vadodara, Kota to Kalka, Amritsar via Pani. হনিমুনে চলেছেন তপোধীর আর করুণা। ট্রেন ছাড়তে এখনো মিনিট 10 বাকি। শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপোধীর। সুটকেস 1, প্লাস্টিকের থলি 2, বালতি ব্যাগ 1, ঢাউস ব্যাগ 1, কাঁধ ঝোলা ব্যাগ 1, টিফিন ক্যারিয়ার 1, ওয়াটার বোতল 1। ওহো, ছোট বেডিংটাও তো আছে ট্রেনের জন্য। তবে মোট হলো গিয়ে 9। তবে সঙ্গের গন্ধমাদনটাকে ধরলে অবশ্য 10। হাঁটতে চলতে দিশা পায় না, ধপাধপ যেখানে সেখানে বসে পড়ে। কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়ায় কার সাধ্যি। এমন মেয়ে মানুষকে গন্ধমাদন ছাড়া আর কি বলা যায় বলুন তো। জানলার ধারে কেমন ঘরটি হয়ে বসে আছে দেখো। সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে। তপোধীর খানিকটা অধৈর্যভাবে বললেন, এগো একটু পাটা তোলো তো, সুটকেসটা ভেতরে ঠেলি। একগাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণা। তাড়া করো না তো, সব হবে। রন্টু সব ঠিক করে দেবে। আমার তাড়া আছে, বাসারাও। চুপ করে একটু বসো তো, কাজের কথা সেরে নিতে দাও। কাজের কথা না, গোষ্ঠীর পিণ্ডি। তপোধীর উবু হয়ে বসলেন। ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্থের নিচে। 7 দিনের জন্য বেড়াতে যাওয়া, তার জন্য মালও কিছু নিয়েছে বটে করুণা। নিলেই তো দায় শেষ। এখন ম্যাও সামলাবে এই বুড়ো চাকর। তপোধী প্রায় হামাগুড়ি দিয়ে একবার টানলেন সুটকেসটাকে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু। ওটা ওখানে থাক না বাবা, মা পা রাখবে। তারপর রাতে কেউ নিয়ে গেলে কি হবে? তোমার মার ঘুম ভাঙবে। ব্যস্ত হতে হবে না, আমি চেন দিয়ে বেঁধে দিচ্ছি। চাবিটা শুধু ঠিকঠাক করে রেখো, হারিও না, তাহলেই হবে। তপোধী সোজা হলেন অগত্যা। গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে। মূর্খে, যে যা খুশি করুক। এখন তো তিনি এদের হাতের পুতুল, যেমন ইচ্ছে নাচাচ্ছে। কথা নেই, বার্তা নেই, হট করে দুখানা টিকিট এনে ধরিয়ে দিলে। তোমাদের দুজনের তো একসাথে কোথাও যাওয়া হয় না বাবা। যাও একবার চলে সমুদ্রে ঘুরে এসো। এই রইল হোটেলের রিজার্ভেশন। 7 দিনে একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি। প্ল্যানটা অবশ্য রন্টুর একার নয়, এর পিছনে মেয়ে জামাইয়েরও ষড়যন্ত্র আছে। ভালো মানুষ মুখ রন্টুর বউটিও কম যায় না। কামরার জানালায় অরুণাংশু, জামাই, ছেলেরই বয়সী, ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাসমেট ছিল। তখনই রিন্ডিকে গেঁথেছে। হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিক ফিক। বাবা চা খাবেন? তপোধীরের তেমন কোনো নেশা নেই, তবু চায়ের নামটা শুনলেই যেন জিভটা একটু শুলিয়ে ওঠে। বলেন, লিকার চা হবে? রন্টুর বউ ফুট কাটলো, এখানে লিকার চা কোথায় পাবেন বাবা? থাক তাহলে, দুধ চা আবার আমার। এক কাজ করো, তোমার শাশুড়িকে দাও বরং। আমি প্ল্যাটফর্মে খেয়ে নিয়েছি, নেশার জিনিস বলে কথা। সন্তর্পণে পিক ফেললেন করুণা। ট্রেন ছাড়লে একটু কফি খেয়ে নেব। ধন্যী মেয়ে মানুষ, কত যে নেশা! চা, কফি, পান, জর্দা, মৌরি, সুপারি, জোয়ান। দাঁত মাজার সময় আবার গুড়া খুচাই। সুযোগ পেলে বোধহয় বিড়ি, সিগারেট, নস্যিটাও ধরে ফেলতেন। সিগন্যাল হয়ে গেছে। বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে। সামনে স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিন্টি। তপোধীরের হাতে পৌঁছানোর আগেই করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি। একগাল হাসিতে মুখ ভরে গেল। ও মা, এই যে দেখি শচীনের ছবি। তপোধীর সরু চোখে তাকালে। তুমি আবার শচীনকে চিনলে কবে থেকে? আমি সবাইকে চিনি, শচীন, আচার, মুঙ্গিয়া, শ্রীনাথ। তারপরে আমাদের ওই ছেলেটা
আরে সৌরভ গো, আহা কি মিষ্টি মুখখানা। এই করেই তো দেশের ক্রিকেটটা ডুবলো। যত মুখের দল এখন খেলার সমজদার হয়েছে। তপোজিৎ ভেঙচে উঠলেন, আহা কি মিষ্টি মুখখানা। এই এই মূর্খ মূর্খ করবে না তো, মেয়েরা কি খেলা বোঝে না নাকি? গালি, থার্ড ম্যান, মিডল সব নাম আমি জানি মশাই। এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরল। থাক, নাতি নাতনির মুখের ঝাল খেয়ে আর বিদ্যে ফলাতে হবে না। ট্রেন দুলে উঠল। রিন্টি জানালা দিয়ে হাত গলিয়ে ছুলো মাকে। মা সাবধানে যেও কিন্তু, দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না। আমাকে বলছিস কেন? তোর বাবাকে বলে দে। বাবা তুমি কিন্তু একদম মাথা গরম করবে না। তপোধীর জবাব দিলেন না। প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে ধীরে, সরে যাচ্ছে কোলাহল, সরে যাচ্ছে ছেলে, পুত্রবধূ, জামাই, নাতনি। করুণা হাতের ম্যাগাজিন তপোধীরের কোলে ফেলে দিলেন। ছোট্ট একটা হাই তুলে বললেন, সকালে কটায় ঠিক পৌঁছাবো গো? তপোধীর বিরক্তির সঙ্গে উত্তর দিলেন, আমি ট্রেনের টাইম টেবিল নই, বলতে পারবো না। হ্যাঁ সে তো জানি, তুমি হলে কি খাওয়ার টাইম টেবিল। 7:30 এই চাই, 9টায় এই চাই, 12:15 ওই চাই। দাও কেন? হ্যাঁ, না দিলেই তো পারো। ওখানে গিয়ে দেব না। তোমার ওই 4:45 মুসুম্বি, 5:15 ছানা, ওসব তুমি নিজে জোগাড় করবে। এই ভয় দেখাচ্ছ? হ্যাঁ না, বলে দিচ্ছি, বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে, ওটি হবে না। তাহলে সারাদিন কি করবে? হ্যাঁ, বস করে নাক ডাকিয়ে ঘুমোবে? মোটেই না, ঘুরবো ফিরবো, সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করব। ছেলে মেয়ের দয়ায় সুযোগটা যখন এসেই গেল। একেই বলে নিমক হারাম। বিয়ের সময় ক টাকাই বা মাইনে ছিল তপোধীরের, যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন? করতেন তো কলেজের মাস্টারি, সাকুল্যে পেতেন 150 টাকা। নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। তারপর যখন মাইনে টাইনে বাড়লো, তখন তো ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে হিমশিম দশা। তার মধ্যে কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোননি 2-4 বার? এই তো সেদিন খাই পুরীতে গিয়েছিলেন। তা বছর 20 আগে। কপাল খারাপ, পৌঁছেই রিন্টির ধুম জ্বর। কোথাও বেরোনো হলো না, সমুদ্রে নামা হলো না, শুধু হোটেল আর ডাক্তারখানা আর হোটেল। তাও মেয়ের জ্বর কমার পর সবাইকে নিয়ে একদিন কন্ডাক্টের ট্যুরে বেরিয়েছিলেন তপোধীর। কোনারক, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। ফেরার দিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়েছিল করুণার। সেসব কথা কি করুণা ভুলে গেছে? তপোধীরের ঈষৎ অভিমান হলো। ভার গলায় বলেন, হ্যাঁ, ছেলেমেয়েরাই তো তোমাকে সারা বছর ঘোরাচ্ছেই তো। মেয়ে জামাই নিয়ে গেল বলে তোমার কেদারবতীর দর্শন হলো, আর ছেলের কল্যাণে তিরুপতি, কন্যাকুমারিকা। তার আগে তো জীবনভর তুমি ঘরেই বন্দি থেকেছ না? ছিলামই তো। ধর্মের মধ্যে কম্ম, একবার পুরী, একবার দার্জিলিং, আর একবার সিমলা। তারপর থেকে শুধু ঘাটশিলা আর শিমুলতলা আর ঘাটশিলা। তুমি 1 নম্বরে একটি মিথ্যেবাদী। রিটায়ারমেন্টের আগে পুরী যাওয়ার জন্য তোমাকে 2 বার সেধেছিলাম, তোমার মনে নেই? টুয়াইস, মনে পড়ে? হবে হয়তো। করুণা অবলীলায় অ্যাক্টিভ জর্দা ছুড়লেন মুখে। আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল। গরুর মতো হেট করতে করতে মন্দিরে ঢোকালে, আর পাচন বাড়ি দিতে দিতে বার করলে। সে তো ট্রেনে ফেরার তাড়া ছিল বলে চটপট বলে উঠলেন তপোধীর। ট্রেন কিন্তু ছিল সন্ধ্যাবেলা। তপোধীর অপ্রতিভ মুখে হাসলেন একটু। সে কথা এখনো মনে বুঝে রেখেছ? করুণার গাল ফুলল। আমার সব কিছু মনে থাকে, কিচ্ছু ভুলি না। তপোধীর চুপ মেরে গেলেন। আর চোখে একবার সহযাত্রীদের দেখলেন, একবার স্ত্রীকে। ওই গোলগাল ফর্সা মুখ, পুতুল পুতুল চোখের মহিলাটিকে 40 বছরেও ঠিক চেনা গেল না। শহরতলি পার হয়ে তখন ট্রেনের গতি বেড়েছে। দুদিকে জমজমাট অন্ধকার, মাঝে অস্পষ্ট কয়েকটা আলোর ফুটকি। কফিওলা এসে গেল, হেঁকে হেঁকে কানে পোকা চায়। তপোধীর গলাতে চাইলেন করুণাকে, এই তুমি কফি খাবে না?
করুণার চোখ জানালার বাইরে ঘুরলেন, গুমগুম স্বরে বললেন, থাক। থাকবে কেন? আরে খাও না বলেই কফিওয়ালার দিকে অর্ডার ছুড়লেন তপোধীর। হ্যাঁ, দুটো কফি দাও দেখি, একটাতে একটু দুধ কম যেন হয়। দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু। ঠিক আছে, তুমি কাজ করো, তবে তাই দাও। তুমি এখন কফি খাবে নাকি? করুণার ভুরু কপালে জড়ো। তোমার না কফি খেলে রাত্রে ঘুম হয় না? ও একদিনে কিচ্ছু হবে না। না, এরপর কাল সকাল থেকে তো বুক জ্বালা, অম্বল এসব শুরু করে দেবে। ও সকালের ভাবনা সকালে। তুমি কাগজের গ্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপোধীর, নিজেরটাও নিলেন, তারপর একটু চুমুক দিলেন। একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে, আশপাশের যাত্রীদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন, একটা রাত নয় তো নাই ঘুমালাম, কি বলো? হ্যাঁ, হঠাৎ এমন বদখেয়াল? আমাদের তো আগে তেমন হনিমুন হয়নি, ছেলেমেয়েরা যখন পাঠালো তখন না হয় আজ রাত থেকেই। নে কামো, সকালবেলা যদি বলো না যে ঘুম হয়নি, পেটে গ্যাস হয়েছে, তখন কিন্তু আমি তোমার ধুপ ধরে নেড়ে দেবো। কফি গ্লাস বাইরের হাওয়ায় ছুড়ে দিলেন তপোধীর, দু হাতের বুড়ো আঙ্গুল দেখালেন স্ত্রীকে, আমার কাঁচকলা হবে, গিয়ে এমন সমুদ্রে একটা স্নান করবো না, শরীরটা একেবারে তর হয়ে যাবে। সে কি, তুমি সমুদ্রে নামবে নাকি? বাহ, তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য? আবার গলা নামালেন তপোধীর, কেন গো, তুমি নামবে না? মরে গেলেও না। করুণাও ফিসফিস করছে, জলে নামলে কাপড় চোপড় ঠিক থাকে না। মনে নেই সেবার দীঘায় গিয়ে কি অবস্থা, বাদি তো হেসে লুটোপুটি খাচ্ছে। এই কথা, তার ব্যবস্থা হয়ে যাবে। কি হবে? আমার সব খেয়াল থাকে, তোমার জন্য না একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি। কি, আমি আন্ডারওয়্যার পরে সমুদ্রে নামবো? নিশ্চয় কথাগুলো ঠিকরে এলো করুণার গলা থেকে। তোমার কি ভীমরতি হয়েছে গো? আরে অসুবিধা কি আছে বলো তো, শাড়ি সায়া নিচে পড়বে। ছি, অতই যদি লজ্জা, তবে তবে কারোর থেকে এটা সালোয়ার কমই আনলে না কেন? তুমি চুপ করো তো, পাগলের মতো কথা বলো না। করুণা কাঁধের উপর আঁচল গুছিয়ে নিলেন। তোমাকেও জলে নামতে হবে না। কেন? প্রেশারের রুগী সমুদ্রে নামবে কি? কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি, ওষুধ আছে সঙ্গে। তাকো, রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে, বাবা যেন মূল জলে না নামে। বললেই হলো, রন্টু কি আমার গাচ্ছেন? তপোধীরের গলায় যেন ঝাঁঝ ফিরে এলো। দেখাশোনা যখন করে তখন গার্জেন তো বটে। এই 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 করে তো ছেলেটাকে মাথায় তুলেছো, বাপকে আর কেয়ারই করে না। অমান্যিটা কি করেছে গো? করেনি ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেলে পাঠাতে বারণ করলাম। হোস্টেলে না পাঠালে কি ছোট ছেলে মানুষ হয় না? তা ওদের ছেলে, ওরা যা খুশি তাই করছে, তোমার? আমার শরীর নিয়ে আমি যা খুশি করব, জলে নামবো। হ্যাঁ, নেমে দেখো, আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব। অসহায় ক্ষোভে দাঁত কিরমির করলেন তপোধীর। করুণা সব পারেন। গাল ঝুলিয়ে বসে আছেন তপোধীর। প্রচণ্ড গতিতে ছোট একটা ব্রিজ টপকে গেল ট্রেনটা। খেলার পত্রিকাটা উল্টালেন তপোধীর। অসংলগ্নভাবে দু চারটি পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা। করুণা বাথরুম থেকে ফিরে এসে বললেন, ম্যাগো, বাথরুমটা কি নোংরা। তপোধীর উত্তর দিলেন না। করুণা মুখ টিপে হাসলেন। আরে রাগ করো কেন, আমি যা বলি ভালোর জন্যেই বলি। তপোধীরের কথা বলার ইচ্ছে ছিল না। করুণা এক দৃষ্টে দেখছেন স্বামীকে। ঠিক আছে বাবা, ঠিক আছে, নেমো সমুদ্রে, বেশিক্ষণ থেকো না কিন্তু। আর তুমি? তপোধীরের ঘাস শক্ত। গিয়ে দেখা যাবে খন। করুণার হাসি ছড়িয়ে গেল। এবার টিফিন ক্যারিয়ারটা পেরে দাও দেখি, 9টা বাজে, খাওয়াটা আগে সেরে নিতে হবে তো। তপোধীরের রাগটা নিবে এলো। নিঃশব্দে চার থাকে কৌটোখানা নামালেন। এই, আজকের মেনু কি গো? তোমার জন্য মালাই চমচম আছে, নরম পাখির সন্দেশও তোমার মেয়ে এনেছিল। ওমা, বৌমা যে দুপুরে আলুর দম বানাচ্ছিল, বেশ গন্ধ পাচ্ছিলাম। আছে গো আছে, তোমার আলুর দমও আছে, 2 পিস মাছ ভাজাও। ও, তুমি মাছ ভাজা ভালোবাসো, ও দুটো তুমিই খেও। আমাকে খালি লুচি আর একটু আলুর দম দিলেই হবে। লুচি? লুচি কোথায় পাবো? পাবে মানে
রিন্টি বৌমা যে তখন লুচি লুচি ভাজছিল। সে তো ওদের জন্যে, আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে। লুচি দেয়নি? তপোধীর প্রায় আর্তনাদ করে উঠলেন। আহা, অমন করো কেন? তোমার না ভাজাভুজি খাওয়া বারণ? ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে? টিফিন কৌটার ঢাকনা খুললেন করুণা। বৌমা দিতে চেয়েছিল, আমি বারণ করেছি। তপোধীর রাগ করতে বোধহয় ভুলে গেলেন, বিড়বিড় করে বললেন, শিরে হইল সর্পঘাত, তাগা বান্ধি কোথা, বউ যদি শত্রু হয়, দুধ নেই কিছু নেই, ওই রুটি আমি চিবোতে পারবো না। তোমার জন্য আচারটা এনেছে গো। করুণা যেন শিশুকে ভোলাচ্ছেন। সেই যে গো মিক্স পিকল, তুমি ভালোবাসো বলে শেষকালদের কাছ থেকে কিনে দিয়েছিলাম। ট্রেনের গতি কমছে, খড়গপুর এসে গেল। ভেন্ডাররা জানলায় খাবার হাঁকছে, পড়ে লুচিয়ে পড়ে, আর পড়ে লুচিয়ে পড়ে। তপোধীর জানলায় উঠে গেলে, এই আমাকে দুটো এগ বয়েল দাও তো। টিফিন ক্যারিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা। ঝুলি থেকে প্লেট বার করেছেন, গ্লাস বার করেছেন, আলুর দম তুলছেন চামচ দিয়ে। অবাক মুখে বললেন, তুমি এখন ডিম খাবে? খাবো। এই ডিমের দাম কত রে? দুটো ডিমের দাম কত? আমি কিন্তু খাবো না। খেও না, আমি একাই খাবো। আর সারা রাত বেলুনের মতো ফুলবে। করুণার চোখ থমথমে। নুন ছাড়া খাবে কিন্তু। এই সব ব্যাপারে হুকুম ফলাবে না, আমি দুটোই খাবো উইথ সল্ট। কচকচে ডিম সেদ্ধ চিবোচ্ছেন তপোধীর নুন মাখিয়ে, করুণাকে দেখে দেখি। তীব্র চোখে তাকিয়ে আছেন করুণা, সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই তার। ট্রেন ছাড়ল, বাতাসে ঠান্ডা ভাব বেড়েছে সামান্য, এমন কিছু নয়। বাথরুম থেকে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপোধীর। ভাঁজ করা ধুতি কিট ব্যাগের উপর রেখে পাশে চেন খুললেন তপোধীর। হাতড়াচ্ছেন, কোনো না, আবার প্রেশারের বড়িগুলো কোথায় গেল বলো তো? যেখানে রেখেছিলে সেখানেই আছে। করুণার উদাস জবাব। না গো, সেখানে নেই। তাহলে ওখানে রাখোনি? বললেই হলো, আমি নিজের হাতে কিট ব্যাগে তুলেছি। এটা তাহলে কি? কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণা। এই লুকিয়ে রেখেছিলে? আমার আর খেয়ে দিয়ে তো কাজ নেই, তোমার ওষুধ দুখাবো? টেবিলে ফেলে এসেছিলে, আমি মনে করে নিয়ে এসেছি। তেলো হাড়ির মতো মুখ করে ট্যাবলেট গিললেন তপোধীর। খানিকটা ঢকঢক করে জল খেলেন। বেডিং খুলতে গিয়ে কি যেন মনে পড়ে গেল, হঠাৎ থামলেন। তোমার মালিশটা নিয়েছো? আমার তোমার মতো তো ভুলো মন নয়, বালতি ব্যাগে আছে। বটেই তো, বটেই তো। খোলা কিট ব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপোধীর। করুণার নাকের সামনে নাচাচ্ছেন, এটা এটা তাহলে কি? খপ করে ওষুধটি কেড়ে নিলেন করুণা, নিজের হ্যান্ডব্যাগে পুরে বললেন, ও এটা তোমার কাজ, তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না। আমার কাজ নয়, আমার কাজ নয়, তোমার বেআক্কেলে পোনা। কেউ যদি সরিয়ে রাখে কি করবো আমি? সরাইনি, মনে করে তো নিয়েছি বলেই যাত্রীদের দিকে ফিরলেন তপোধীর। দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি। তপোধীর বসে বসে হাই তুলছেন। হ্যালো, এবার তো আমাদেরও শুতে যেতে হয়। কেন? সারা রাত জাগবে বলেছিলে না? করুণার কণ্ঠে উপহাস। না গো, ঘুম পাচ্ছে। তবে শো, দাঁড়া, বিছানাটা আমি করে দিচ্ছি। ওখানে কেন? আমি মাঝের বাড়তে শোবো। ওটা এখন নামবে না। কেন? কারণ আমি ঘুমোবো না তাই। ওটা নামালে আমার বসতে অসুবিধা হবে। তপোধীর আর কথা বাড়ালেন না, বাধ্য ছেলের মতো নিচের বার্থেই শুয়ে পড়লেন, করুণাকে আলগা করে ছুঁয়ে। রাত নিঝুম হয়ে এলো। কামরায় জেগে আছে নীলচে রাতবাতিরা, জেগে আছেন করুণা। স্বপ্ন স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে একুপে সেকুপে। আধার ছিঁড়ে ছুটছে রেলগাড়ি, ঝমঝম ঝমঝম, থামছে ছুটছে, থামছে ছুটছে। পার হচ্ছে নদী, পার হচ্ছে প্রান্তর, পার হচ্ছে একটার পর একটা সেতু। গভীর রাতে তপোধীরের ঘুম ভেঙে গেল। করুণা ঠেলছেন জোরে জোরে, এই শুনছো? শুনছো তুমি? বাপরে, কি ঘুম রে কি ঘুম!
কামড়া যে একেবারে মাত করে দিবে। আরে বাস ফিরে শো। ঘুমটা চটকে গেল। বড় বড় চোখ করে উঠে বসলেন তপোধীর। আরে ছিঁড়ে যাচ্ছ কেন? হলোটা কি? এই সিংহের মতো নাক ডাকাচ্ছে কেন? তাতে তোমার কি? আমার ঘুম আসছে না, ট্রেনে আমার ঘুম আসবে না। শুলেই আসতো। বললাম উপরে উঠে যাচ্ছি। না, ওপরে উঠলে তোমাকে আর খেলা যাবে না। অফিস তো জানি, না ডাকলে তোমার গর্জন থামবে না। সঙ্গে একটা পাকা আনলে পারতে, ডাঁটি দিয়ে খোঁচাতে মনের সুখে। তাই উচিত ছিল। কি লোকের সঙ্গে না বেড়াতে বেরিয়েছি, কুম্ভকর্ণ একটা। করুণার গলাটা যেন একটু কাঁপলো। তপোধীর অপাঙ্গে তাকালেন। কোথেকে এক ঝলক বাতাস এসে ঝামটা মারে 69 বছরের মনটায়। বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপোধীর। এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি, ধীরে, অতি ধীরে। বৈতরণী নদী। এই নদী পার হলে নাকি এপারে টান কমে যায়। তপোধীর চুপটি করে বসে আছেন, করুণাও নীরব। বয়ে যাচ্ছে মৌন মুহূর্ত। এমন সময় তপোধীর ফ্যাস ফ্যাসে গলায় বললেন, হ্যালো, ওয়াটার বোতলটা দাও তো। করুণা জানালার কাছে মুখ ঘুরিয়ে নিলেন। নিজে উঠে নাও। কয়েক মুহূর্ত তো মিলিয়ে গেল। তপোধীর অসহিষ্ণু হলেন নিয়ম মতোই। বললেন, তোমার সামনে ঝুলছে বলেই তো বলা। থাক, তেষ্টায় গলা শুকিয়ে না হয় মরেই যাব। কি কথার ছিঁড়ি দেখো না। হাত বাড়িয়ে জলের বোতলটা পারলেন করুণা। সবটা শেষ করো না, আমিও খাবো। এক ঢোকেই প্লাস্টিকের বোতলে গিয়ে দিলেন তপোধীর। খাও, আগে নিজে প্রাণ ভরে খাও। মেজাজে একেবারে চাঁদি ফাটে দেখি। উত্তরে কিছু একটা বলতে গেলেন তপোধীর। তার উত্তরে করুণা, তার উত্তরে তপোধীর। চলছে কলহ, চলছে কলহ, চলছে। বিনবিন ঝগড়া বন্ধ কাঁচ পুড়ে চলে গেল বাইরে, নাচতে নাচতে, দুলতে দুলতে। রাত এখন বড় মায়াময়। চাঁদের বুড়ি রূপলি সুতো কেটে চলেছে চরকায়। সেই সুতোয় বোনা মুসলিম এখন ভাসছে চড়াচড়ে। রূপলি সব মেখে ছুটছে অলৌকিক গাছপালা, ছুটছে মাঠ, ছুটছে নদী, ছুটছে বালির চর। বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানে, জ্যোৎস্না মেখে, জ্যোৎস্না হয়ে। সেই জ্যোৎস্নায় একাগার হয়ে গেল কলহরাজি। জ্যোৎস্না চলেছে সমুদ্রের পানে, বড় ভাঙময় এই জ্যোৎস্না। হানিমুনে চলেছেন 69 আর 63, তপোধীর আর করুণা।